আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের জীবনানন্দ দাশের লেখা অসাধারণ একটি কবিতা, সেই দিন এই মাঠ। এই কবিতাটি আজকে আমরা পাঠ বিশ্লেষণ করে প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়ব। একই সাথে তোমাদের এই কবিতার অনুশীলনে যে কর্ম অনুশীলন রয়েছে, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে, আমরা কিন্তু এই ক্লাসে সেগুলোরও উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, কবিতার শুরুতেই আমি তোমাদেরকে একটু বলি। দেখো, এই কবিতায় কবি কিন্তু আক্ষেপ প্রকাশ করেছেন। আক্ষেপের বিষয়টা এরকম যে কবি মারা গেলেও প্রকৃতি কখনো থেমে থাকবে না। অর্থাৎ পৃথিবীর নিয়মেই কিন্তু মানুষ জন্ম নেয়, আবার মানুষের মৃত্যুও হয়। পৃথিবীর জন্ম নেওয়ার পর কিছু কিছু মানুষ থাকে যাদেরকে সবাই সম্মান করে, মান্য করে। এই মানুষগুলো পৃথিবীতে যখন জীবিত থাকে তখন সবাই মনে করে তারা কতই না কত কিছু। কিন্তু যে মানুষগুলো যখন মারা যায় তখন কোনো কিছুই কিন্তু থেমে থাকে না, প্রকৃতি কিন্তু আপন গতিতে চলতে থাকে। তো তেমনি এই কবিতার শেষে কবি একটা কথা বলেছে যে মানুষের তৈরি সভ্যতা, শহর ইত্যাদি কিছু ধ্বংস হয়েছে, কিন্তু প্রকৃতি তার গতিতে এগোচ্ছে। তো এখানে তোমাদেরকে আমি একটা সহজ উদাহরণ দিতে পারি। যেমন দেখো, শাহজাহান তাজমহল বানাইছে, কিন্তু সে তাজমহলটা আদৌ কিন্তু অক্ষুণ্ণ আছে, কিন্তু শাহজাহান আর বেঁচে নেই। তো তাহলে মানুষ চলে যায়, কিন্তু প্রকৃতি তার অবস্থানে থেকে যায়। এই জন্য কবি আক্ষেপ করে বলেছেন, সেই দিন এ মাঠে, মানে আমি এত বিখ্যাত না তা ঠিক আছে, কিন্তু আমি মারা যাওয়ার পরেও এ মাঠের কর্মকাণ্ড বা এই পৃথিবীর কোনো কিছুই থেমে থাকবে না। তো এরকম একটা ধারণা এই কবিতায় আমরা পাবো। চলো আমরা একটু লাইনগুলি বিশ্লেষণের মাধ্যমে বুঝে পড়ার চেষ্টা করি। দেখো, প্রথম লাইনে বলা হচ্ছে কি, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। অর্থাৎ কবি বলতেছে আমি যেদিন মারা যাব সেদিন কিন্তু এই মাঠটা স্তব্ধ হবে না, অর্থাৎ থেমে থাকবে না। আমি মারা যাব, আমি পৃথিবী থেকে চলে যাব, কিন্তু এই পৃথিবীটা, এই মাঠটা কিন্তু তার যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু পৃথিবীতেই বিরাজ করবে। এরপর কি বলা হচ্ছে দেখো, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। দেখো, এই নদী নক্ষত্রের তলে বলতে এই নক্ষত্রের নিচে কিন্তু নদী আছে। তো এখানে কি বলা হচ্ছে, এখানে মূলত বলা হচ্ছে কি দেখো, যে এই যে নদী, নক্ষত্র, গাছপালা, নদী নালা, প্রকৃতি, মানে এখানে মূলত প্রকৃতির কথা বলা হয়েছে যে মানুষ চলে যাবে, মানুষ মারা যাবে, কিন্তু প্রকৃতি কিন্তু তার চিরচেনা বৈশিষ্ট্য নিয়ে এ পৃথিবীতে বিরাজ করবে। এ কথা কিন্তু এখানে বলা হচ্ছে। আচ্ছা, সেদিনও দেখিবে স্বপ্ন। তো এরপর বলা হচ্ছে কি দেখো, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। তো সেদিনেও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। তো এই লাইনটা দ্বারা কি বোঝানো হচ্ছে দেখো, এখানে স্বাদ শব্দের অর্থ তো হচ্ছে কিন্তু ইচ্ছা বা আকাঙ্ক্ষা। তো সোনার স্বপ্ন বলতে মূল্যবান স্বপ্নের কথাকে বোঝানো হয়েছে। সময়ের আবর্তনে কেউ পৃথিবীতে চিরস্থায়ী হবে না, কিন্তু তার জন্য থেমে থাকে না কোনো কল্পনা বা স্বপ্ন। কবির কল্পনার মধ্যে রয়েছে প্রকৃতির অফুরন্ত ঐশ্বর্যের ভাণ্ডার। সে ভাণ্ডার কখনো ফুরাবার নয়, হারাবার নয়। প্রকৃতির বিচিত্র বিবর্তনের মধ্য দিয়ে সে স্বপ্ন পৃথিবীতে সবসময় নতুনভাবে প্রতিভাত হয়। তো কবি কিন্তু এই লাইনটি দ্বারা এভাবেই অর্থটি বুঝিয়েছেন। এরপর বলা হচ্ছে কি দেখো, যে আমি চলে যাব, চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। দেখো, এই লাইনটি দ্বারা কি বোঝানো হচ্ছে, এখানে শিশির অর্থ হচ্ছে কিন্তু নিহার বা নিম আর কি। প্রকৃতির ছোট থেকে ছোট জিনিসের সৌন্দর্য কবির কাছে কিন্তু মূল্যহীন নয়। তাই শীতের শিশির বা চালতা ফুলের সৌন্দর্য তার চোখে বিশিষ্ট হয়ে ধরা হয়েছে। আর চালতা ফুলের ওপর যখন শিশির বিন্দু পড়েছে তখন তা যেন আরো রহস্যময় সৌন্দর্য সৃষ্টি করেছে। কবি মনে করেন পৃথিবীতে তার থাকা বা না থাকার উপরে এ সৌন্দর্য নির্ভর করে না, এ সৌন্দর্য কিন্তু চিরকালীন বা চিরজীবন থেকে যাবে। এরপরে কি বলা হচ্ছে কি দেখো, এখানে যে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আচ্ছা, এখানে
কি বলা হয়েছে দেখো, যে লক্ষ্মী পেঁচা হলো এখানে পাখি বিশেষ, হ্যাঁ। আর লক্ষ্মী হলেন তোমার পৌরাণিক ও লৌকিক দেবী আর কি, হিন্দু ধর্মে বলা হয়। তো পুরাণ অনুসারে লক্ষ্মী হলো সৌন্দর্য ও সমৃদ্ধির দেবী, আর তার বাহন হচ্ছে পেঁচা, অর্থাৎ তার বাহন কি বলতো, পেঁচা। তো পেঁচাকে এ কারণে মঙ্গল বার্তার ধারক বলা হয়। কবি মনে করেন তিনি পৃথিবী থেকে চলে গেলেও প্রকৃতি তার চিরন্তন রূপ নিয়ে বিরাজমান থাকবে। সঙ্গিনীর প্রতি লক্ষ্মী পেঁচার ভালোবাসার বহিঃপ্রকাশ তারই অন্যতম অংশ। তো লক্ষ্মী পেঁচা চিরকালই গান গেয়ে সঙ্গিনীকে কাছে ডাকবে, কবি থাকুক আর না থাকুক, কিন্তু প্রকৃতি তার যে নিয়ম, সে নিয়ম অনুযায়ী সে চলবে, এটি কিন্তু এখানে বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে। এরপরে কি বলা হচ্ছে কি দেখো, আচ্ছা, চারিদিকে শান্ত ব্যাতি, ভিজে গন্ধ মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। এখানে কি বলা হচ্ছে কি দেখো, মৃদু মৃদু অর্থ কিন্তু ধীরে বা আস্তে, কলরব অর্থ হচ্ছে বহু কণ্ঠের সম্মিলিত গুঞ্জন, অর্থাৎ অনেকজন মিলে কথা বললে বা শব্দ করলে যে একটা শব্দ হয়, সেটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো এ চরণে কবি প্রকৃতির নিস্তব্ধতাকে তুলে ধরেছেন। চারিদিকে ধরো যে শান্ত বাটি কটাটির মধ্য দিয়ে স্নিগ্ধ আলোকে বোঝানো হয়েছে, অর্থাৎ যে আলো উত্তাপহীন, সে আলোর উপস্থিতি লক্ষ্য করেন কবি। ভিজে গন্ধ বলতে প্রকৃতির আত্মাস গন্ধকে বোঝানো হয়েছে। দেখো এখানে ভিজে গন্ধ বলতে কিন্তু প্রকৃতির আত্মাস গন্ধকে বোঝানো হয়েছে। এই গন্ধ থেকে কবি বহু কণ্ঠের সম্মিলিত ধ্বনির মৃদুভাব শুনতে পান। প্রকৃতপক্ষে উত্তাপহীন প্রকৃতির আলো থেকে কবি এক ধরনের নীরবতাকে উপলব্ধি করেন। প্রকৃতির নিস্তবতা কবিকে তার খুব কাছে নিয়ে আসে। কবি মনে করেন রহস্য সৃষ্টিকারী প্রকৃতির এই সমস্ত উপাদান চিরকালই স্বমহিমায় টিকে থাকবে, কিন্তু কেউ থাকুক বা না থাকুক, প্রকৃতির নিয়মগুলি কিন্তু থেকেই যাবে। এরপরে কি বলা হচ্ছে দেখো, যে পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল, অর্থাৎ কবি এখানে প্রকৃতির রূপময় রহস্যে দীর্ঘস্থায়িত্বকে বুঝিয়েছেন। প্রকৃত নিবিষ্ট কবি প্রকৃতির রূপময় বৈচিত্র্যের প্রতি সমর্পণ করেছেন নিজেকে। তাই প্রকৃতির মধ্যে তিনি নির্জনতার যে গল্প শুনতে পান, সেই গল্প তার কাছে ক্ষণকালীন বলে মনে হয় না, এটি আজীবন থেকে যাবে। এরপর বলা হচ্ছে কি দেখো, যে এশেরিয়া ধুলো আস বেবিলিন ছাই হয়ে আছে। তো এখানে বেবিলিন বলতে কিন্তু নগর সভ্যতা, অর্থাৎ শহরকে বোঝানো হয়, হ্যাঁ। তো বেবিলিন ছাই হয়ে আছে। তো এই লাইনটি দ্বারা বোঝানো হয়েছে কি দেখো, যে এশেরিয়া ও বেবিলিন দুটিই কিন্তু সভ্যতার নাম, যা পৃথিবী থেকে হারিয়ে গেছে। তো মানুষ তার আত্মপ্রতিষ্ঠার প্রয়োজন একসময় যেসব বৃহৎ সভ্যতা গড়ে তুলেছিল, বর্তমানে সেগুলো কিন্তু আর নাই, হ্যাঁ। তো ধ্বংস হয়ে গেছে, মানব সৃষ্ট সেসব সভ্যতা আর নেই। কিন্তু প্রকৃতির মধ্যে মানুষের জীবনের যে বিচিত্র অনুভব, তা কখনো শেষ হয় না, কারণ প্রকৃতি রহস্যময়, সে তার সৌন্দর্য আপনিই সৃষ্টি করছে। এই কারণে সভ্যতা ধ্বংস হলেও এই সৌন্দর্যের কোনো দিন শেষ হবে না। তো এই ছিল তোমাদের জন্য এই কবিতাটি। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে, আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো এরপরে দেখো, তোমরা যদি তোমাদের উপর অনুশীলনে চলে যাও, সর্বপ্রথম কিন্তু দেখতে পারবে এখানে তোমাদেরকে একটি কর্ম অনুশীলন দিয়েছে, তাই না? তো চলো কর্ম অনুশীলনের উত্তরটি আমরা আগে একটু দেখে ফেলি। কর্ম অনুশীলনে কি বলা হচ্ছে দেখো, এখানে খিয়া নৌকার পারাপারের বিবরণ দাও। দেখো খিয়া নৌকার পারাপারের বিবরণ দেখো, এখানে কর্ম অনুশীলনের উত্তরটি বলা হচ্ছে, বাংলাদেশ নদীমাতৃক দেশ, ছোট বড় অসংখ্য নদ নদী জলের মতো ছড়িয়ে আছে এদেশে। যাতায়াতের জন্য এই নদ নদীগুলো জলপথ হিসেবে ব্যবহৃত হয়। জলপথে যানবাহনের মধ্যে বিভিন্ন প্রকার নৌকা, লঞ্চ, স্টিমার, স্পিডবোট ইত্যাদি রয়েছে। এসবের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় খিয়া নৌকা। আদিকাল থেকেই এটি ব্যবহৃত হয়ে আসছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এগুলো দেখা যায়। খেয়াঘাটে এ ধরনের নৌকাগুলো সারি সারি বাঁধা থাকে। মানুষ ও জিনিসপত্র পারাপারের ক্ষেত্রে এই নৌকাগুলোর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। নানা প্রয়োজনে নদীর এপারের মানুষ ওপারে যায়, আবার ওপারের মানুষ এপারে আসে। খেয়া নৌকা নদী পারাপার করে দুই পারের মানুষের মধ্যে মেলবন্ধনের এক সেতু তৈরি করে। আচ্ছা, এরপর দেখো, গঞ্জে বন্দরে নানা রকম প্রয়োজনীয় জিনিসপত্রের আনা নেওয়া ও কেনাকাটার জন্য মানুষ খেয়া নৌকার সাহায্য নদী পার হয়।
এ নৌকাগুলো আকারে ছোট কিন্তু দেখতে সুন্দর। পারাপারের সময় মাঝিরা দরদ ভরা কণ্ঠে গান গায় আর বইটা চালায়। মন মাঝি তোর বইটা নেড়ে, আমি আর বইতে পারলাম না, সারা জনম উজান বইলাম, হাটির নাগাল পাইলাম না, আমি আর বইতে পারলাম না। তো এই ছিল এখান থেকে তোমাদের কর্ম অনুশীলনের উত্তরটি। এরপর দেখো তোমরা তোমাদের অনুশীলনে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন পেয়ে যাবে। দেখো বহু নির্বাচনী প্রশ্নে কি বলা হচ্ছে, 1 নম্বর প্রশ্নে, সেদিন এ মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম কি? এখানে উত্তরটি কিন্তু হবে গ নাম্বার চালতা। এবার 2 নম্বর বলা হচ্ছে, আমি চলে যাব, কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন? এখানে 2 নম্বর উত্তরটি কিন্তু হবে গ নাম্বার পরপারে। এবার 3 নম্বর দেখো, 3 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে এখানে। তো উদ্দীপকে কি বলা হচ্ছে? উদ্দীপকে কিন্তু বলা হচ্ছে, দেখো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এ বাটে, তখন আমায় নাইবা তুমি ডাকলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা মনে রাখলে। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, উদ্দীপকে সেই দিন এ মাঠ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে? উত্তরটি কিন্তু হবে ক নাম্বার সৌন্দর্য। এরপর দেখো, সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার পূর্বে আমরা একটু সৃজনশীল প্রশ্নের এখান থেকে উদ্দীপকটি পড়ে ফেলি, চলো। দেখো, উদ্দীপকে কিন্তু বলা হচ্ছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার কথা সাহিত্য প্রকৃতিকে একটি জীবন্ত চরিত্র হিসেবে সৃষ্টি করেছেন। বিশেষ করে পথের পাঁচালী ও আরণ্যক উপন্যাসে প্রকৃতি চিরকালে নবীন রূপে আবির্ভূত হয়েছে। অপু, দুর্গা এবং আরও অনেকে সেই চিরন্তন প্রকৃতির সন্তান। এরা যায় আসে থাকে না, কিন্তু প্রকৃতি চিরকালই নানা রূপ, রস, গন্ধ, বর্ণে বিরাজমান থাকে। তো চলো আমরা ক খ গ খ প্রশ্ন 4টির উত্তর একটু দেখে আসি। দেখো, সৃজনশীল প্রশ্নের 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তরটি। এখানে ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে কি ছায় হয়ে গেছে? উত্তরটি কিন্তু হবে বেবিলন ছায় হয়ে গেছে। বেবিলন শব্দের অর্থ হচ্ছে কিন্তু শহর বা নগর বা সভ্যতা। খ নম্বর বলা হচ্ছে কি, পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তরটি দেখো, পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি নশ্বর মানব জীবনে অবিনশ্বর প্রকৃতির প্রবাহ চেতনাকে বুঝিয়েছেন। সেদিন এই মাঠ কবিতায় কবি প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের এবং মানুষের স্বপ্নের অমরত্বের দিকটি তুলে ধরেছেন। বিচিত্রভাবে বিবর্তনের মধ্যেও রূপ, রস, গন্ধ নিয়ে প্রকৃতি টিকে থাকে। জাগতিক নিয়মে নশ্বর মানব জীবন স্রোত চলে অবিনশ্বর প্রকৃতির বিপরীতে। মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না পৃথিবীর বহমানতা। এই বহমানতা এবং মানুষের স্বপ্ন দেখার গল্প চিরকাল বেঁচে থাকে। এখানে সেই প্রসঙ্গেই কবি একথা বলেছেন। এবার গ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, দেখো, যে উদ্দীপকের প্রকৃতি জানার সঙ্গে সেদিন এ মাঠ কবিতার সাদৃশ্যপূর্ণ দিক ব্যাখ্যা করো। তো উত্তরটি দেখো, উদ্দীপকের প্রকৃতি জানার সঙ্গে সেদিন এ মাঠ কবিতার প্রকৃতির বর্ণনা সাদৃশ্যপূর্ণ। পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়। মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতায় আজ বিলীন হয়ে গেছে, কিন্তু প্রকৃতি তার বিচিত্র বিবর্তনের মধ্যে রূপ, রস, গন্ধ নিয়ে অম্লান। প্রকৃতির এ বহমানতা চিরকালীন। উদ্দীপকে অবিনশ্বর প্রকৃতির কথা বলা হয়েছে। প্রকৃতি চিরকালীন নতুন, অভিনব। মানুষের গোড়া সভ্যতা হারিয়ে গেলেও প্রকৃতি টিকে থাকে। বিখ্যাত কথাশিল্পীরা তাদের লেখায় প্রকৃতিকে যে অমর, অক্ষয়ভাবে উপস্থাপন করেছে তা নিছক কল্পনা নয়, কারণ প্রকৃতি চিরকালই শাশ্বত, অম্লান, অক্ষয়। সেদিন এ মাঠ কবিতায় বর্ণিত হয়েছে যুগ যুগান্তর ধরে চলে আসা যাওয়া খেলা, প্রকৃতির স্নেহধন্য মানুষের হাসি কান্না, আনন্দ বেদনা চিরভাসর করে রাখা প্রকৃতি। প্রকৃতি নিজে অক্ষয় ও অমলিন বলেই তা সম্ভব হয়। প্রকৃতির সঙ্গে মানুষ মিশে গিয়ে যে স্বপ্ন দেখে, সে স্বপ্নেরও মৃত্যু নেই। মানুষ চলে যায়, কিন্তু তার স্বপ্ন বেঁচে থাকে। তাই উদ্দীপকের জন্য প্রকৃতি ও কবিতার জানা প্রকৃতির পরস্পর সাদৃশ্যপূর্ণ। চলো এরপর আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি একটি দেখি। দেখো, ঘ নম্বর প্রশ্নে কিন্তু বলা হচ্ছে যে কবিতায় উল্লেখিত সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা। উত্তর, কবিতায় উল্লেখিত সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্কটি অত্যন্ত নিবিড়। উভয় ক্ষেত্রেই প্রকৃতির অমর, অক্ষয় রূপটি উজ্জ্বল হয়ে উঠেছে। মানুষই বিভিন্ন আবিষ্কারের মধ্য দিয়ে নানাভাবে পৃথিবীর বুকে সভ্যতা গড়ে তুলেছে। প্রকৃতির আঘাতে বা কালের গর্ভে সেই সভ্যতা আবার কখনো কখনো ম্লানও হয়েছে, কিন্তু তাতে তাদের সভ্যতার নির্মাণ কাজ থেমে থাকেনি প্রকৃতির বহমানতা। ভাঙা ঘরের মধ্যে দিয়ে টিকে আছে প্রকৃতি, আর প্রকৃতির রূপ মুগ্ধ হয়ে বেঁচে আছে মানুষের স্বপ্ন। উদ্দীপকের প্রকৃতি চিরকাল প্রাণময় হয়ে বিরাজমান থাকার বিষয়টি প্রতিফলিত।
প্রকৃতির এই চিরকালীন সৌন্দর্য ফুরিয়ে যাওয়ার নয়। উদ্দীপকের এই বোধের সঙ্গে সেই দিন এ মাঠ কবিতার বর্ণিত অপুরন্ত সৌন্দর্যবোধ সাদৃশ্যপূর্ণ। সভ্যতা বিবর্তনের সঙ্গে এই সৌন্দর্যের পরিবর্তন হয় না, বিশেষ বিশেষ ক্ষেত্রে কেবল রূপ বদলায়, ধ্বংস হয় না। উদ্দীপকে অপু, দুর্গা প্রকৃতির শাশ্বত সন্তান হয়ে উঠলেও তাদের যেমন আসা যাওয়া আছে, তেমনি কবিতায়ও মানুষের তৈরি বা গড়া সভ্যতার বিলীন বা ধ্বংস লক্ষ্য করা যায়, কিন্তু উভয় ক্ষেত্রে প্রকৃতির চির অমর, অবিনশ্বর। আচ্ছা, সর্বশেষে কি বলা যায় দেখো, যে উদ্দীপক কবিতার প্রকৃতির অমরত্বের দিকটি ফুটে উঠেছে। কবিতায় প্রকৃতির চিরকালের ব্যস্ততা, মাঠের চঞ্চলতা, চালটা ফুলে পড়া থাকা শীতের শিশির বিন্দু, লক্ষ্মী পেঁচার মঙ্গল ধ্বনি প্রভৃতি অমরত্বের প্রতীক। উদ্দীপকে এই বিষয়টি প্রকৃতির নানা রূপ রসে, গন্ধে বর্ণে বিরাজমান থাকার সঙ্গে সম্পৃক্ত। কাজে সভ্যতার বিবর্তনে প্রকৃতির যে পরিবর্তন নেই, সেই সত্যটি উদ্দীপক ও কবিতায় সমানভাবে ধরা পড়ে। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা কিন্তু তোমাদের বইয়ের আগের যে পদ্যগুলো ছিল সেগুলো কিন্তু পাঠ বিশ্লেষণ করে পড়েছি, তোমরা আমাদের চ্যানেলে গেলে কিন্তু পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।